আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইনশাল্লাহ আল্লাহর মেহরবানিতে আশা রাখি মহাসংকটময় মুহূর্তে সবাই ভালো আছো। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম শোভন, ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট মোহাম্মদপুর দিবা শাখার শিক্ষক। তোমরা এই করোনা পরিস্থিতিতে নিশ্চয়ই বাসায় বসে বিভিন্ন মাধ্যম থেকে আমাদের শিক্ষকগণের দেওয়া অথবা ফেসবুক, ইউটিউব থেকে অনলাইনে অনেক ধরনের ক্লাস করে আছো। এরই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সপ্তম শ্রেণী বিজ্ঞান নিয়ে। আর আমার আলোচনার বিষয় হচ্ছে তোমাদের বইয়ের নবম অধ্যায় তাপ ও তাপমাত্রা নিয়ে। তো শিক্ষার্থীরা একটু মনোযোগ দিয়ে শুনি, অল্প সময়ে আমি তোমাদের এই বিষয়টা শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। স্বাভাবিকভাবে আমরা যারা জানি তাপ এবং তাপমাত্রার পার্থক্যটা বুঝতে পারি না। বিজ্ঞানের ভাষায় তাপ এবং তাপমাত্রা দুটি আলাদা বিষয়। তাপ হচ্ছে এক প্রকার শক্তি, যার কারণে আমরা ঠান্ডা বা গরম অনুভব করি। আর তাপমাত্রা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন জিনিস, অর্থাৎ তাপের ফলটাই হচ্ছে তাপমাত্রা। আমি যদি বড়ভাবে বলতে যাই বা একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা যা অন্য কোনো বস্তুর সংস্পর্শে আসলে তা সেটি নির্ধারণ করে তার তাপ গ্রহণ করবে না বর্জন করবে। আমি একটু বিষয় খেয়াল করি তোমাদেরকে। মনে করো তোমার মা অথবা বড় বোন বা বাসার কেউ যদি চুলায় একটু পানি করে, দেখবা তুমি যখন চুলাটা তুমি অন করবা তাপ হচ্ছে নিচ দিয়ে, কিন্তু প্রথমেই তুমি ওই পাত্রটা ধরতে পারবা বা পানি ওই ভিতরে হাত দিয়ে তুমি পানি স্পর্শ করতে পারবা। কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে ওই পানি তুমি আর ধরতে পারতেছ না, নিচ দিয়ে কিন্তু ঠিক একইভাবে তোমার চুলা জ্বলতেছে। এখানে একটা বিষয় লক্ষ্য করো, তোমার এই যে চুলা জ্বলতেছে, তোমার কিন্তু ওখানে কি হচ্ছে, তাপ হচ্ছে, কিন্তু প্রথম অবস্থায় তুমি পাত্রের পানিটুকু ধরতে পারছো, কিছুক্ষণ পরে আর পারো নাই, কিন্তু চুলা জ্বলতেছিল। তাহলে এখানে কি তুমি দেখতে পারলা? এখানে বিষয়টা হচ্ছে এখানে তাপ ও তাপমাত্রা পার্থক্য দেওয়া আছে। আমার কিন্তু তাপ দিতেই হচ্ছে, কিন্তু তাপমাত্রা পরিবর্তন হচ্ছে কিছু সময় পর পর। তাহলে আমি প্রথমে এটা ধরতে পারতেছি, কিন্তু কিছু সময় ধরতে পারতেছি না। তাহলে এখান থেকে আমি বুঝতে পারলাম যে তাপ এক জিনিস এবং তাপমাত্রা আরেকটা জিনিস। আরেকটা বিষয় তোমরা লক্ষ্য করবা যে তাপ ও তাপমাত্রার বিষয়ে, সেটা হচ্ছে তুমি যখন বাসা বাড়িতে আমাদের কারো জ্বর হয়, দেখবা যে সবাই এরকম হাত দিয়ে দেখে। এখানে কি দেখে? অনেকেই বলে গরম গরম গরম। আসলে কি গরম অনুভব করে? যার জ্বর সে, নাকি যার জ্বর না? মূলত যে স্বাভাবিক তাপমাত্রা থাকে, আমি একটা বিষয় বলে যাই এখানে, স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে যে কোনো মানুষের দেহের সাধারণত স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট ও সেলসিয়াস স্কেল বিষয়ে একটু পরে আলোচনা করতেছে। তো যার জ্বর হয়েছে সেই কিন্তু ঠান্ডা অনুভব করে অন্য শরীরকে। তো এখানেই তাপমাত্রার বিষয়টা অনুভব হয় আমাদের। আমি আগেই বলে গেছি, তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা যা অন্য বস্তুর সংস্পর্শে আসলে বোঝা যায় সেটি তাপ গ্রহণ করবে না, বর্জন করবে। তো এই তাপ ও তাপমাত্রা প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময়ে বিভিন্ন একক নিয়ে আলোচনা করেছেন। তো তাপের একক হচ্ছে তোমার ক্যালোরি বা জুল। তো তাপমাত্রা প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় মতবাদ দিয়ে থাকেন, তবে তিনজন বিজ্ঞানীর মতবাদটা এখন পর্যন্ত সারা বিশ্বে খুবই প্রচলিত আছে। তোমরা অনেকেই শুনছো, সেলসিয়াস বা সেন্টিগ্রেড, ফারেনহাইট, আর একটা হচ্ছে কেলভিন স্কেল। ইনশাল্লাহ তোমরা যখন উপরের ক্লাসে যাবা তখন এই ফারেনহাইট, সেন্টিগ্রেড বা সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের একটা সম্পর্ক আছে। এখন আমরা শুধুমাত্র সপ্তম শ্রেণী উপযোগী আমরা সূত্রটাই আমি শুধু বলে যাচ্ছি। সূত্রটা হচ্ছে C/5 = F - 32/9। আমি আবার বলি, C/5 F = F - 32/9। এটা হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সম্পর্ক।
এখানে প্রশ্ন আসতে পারে, স্যার এই যে সম্পর্কের মধ্যে 5, 9, 32 করতে আসে, এটা আলোচনা করার আগে আমি একটু আগে আলোচনা করি তোমাদেরকে। তোমরা শুনেছ যে বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যায়, আর পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে। এখানে 0 এবং 100 তোমরা যখন বোর্ড বই পড়বে ইনশাল্লাহ, তখন দেখবে এখানে নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিয়ে আলোচনা আছে। নিম্ন স্থিরাঙ্ক কি? যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে ওই তাপমাত্রাকে নিম্ন স্থিরাঙ্ক বলা হয়। সাধারণত 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলে, সুতরাং বরফটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, গলনাঙ্কটা। অপরদিকে বিশুদ্ধ পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে শুরু করে, তাহলে এটা হচ্ছে পানির ক্ষেত্রে কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। একের পাশাপাশি যদি তুমি আরেকটা স্কেল ব্যবহার করো, সেটা হচ্ছে ফারেনহাইট স্কেল। ওখানে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। এখানে যে ব্যবধানটা আছে, আমাদের সেলসিয়াস স্কেলের ব্যবধান হচ্ছে টোটাল 100, আর ফারেনহাইট স্কেলের ব্যবধানটা হচ্ছে তোমার 180। তোমরা যদি যোগ বিয়োগ করে দিতে পাবা, তো দুইটার সম্পর্কে মিলাইয়া ওখানে সূত্রটা হচ্ছে C/5 = F - 32/9। এই সম্পর্কটা কেন? মনে করো আজকের বায়ুর তাপমাত্রা দেওয়া আছে 35 ডিগ্রি সেলসিয়াস। এখন তোমাকে টিচার বললো বা পরীক্ষায় আসলো যে আজকের বায়ুর তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে কত হবে। তখন তুমি যেহেতু টিচার বলছে যে আজকের তাপমাত্রা, বায়ুর তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, 35 ডিগ্রি সেলসিয়াস, তুমি সহজেই ওখানে এই সেলসিয়াস বলার কারণে সি এর মান বসাতে পারবা। তাহলে সি যেখানে আছে সেখানে 35 বসাইলে অবশ্যই তুমি এখানে এফ এর মান পেয়ে যাবা। সমীকরণ একটা যখন তুমি করে আসবা সাধারণ করে গাণিতিক নিয়মে, এবং তুমি উত্তর দেবা যে এত ডিগ্রি ফারেনহাইট। একইভাবে মনে করো তোমার বাসায় কারো একজনের জ্বর হয়েছে, এখন তুমি দেখবে বাসায় একটা ছোট্ট একটা যন্ত্র আছে থার্মোমিটার, ভিতরে দেখবে সুন্দর করে যে তরলটা ব্যবহার করা হয় সিলভার কালারের অনেকটা, তো উঠানামা করে। এটা হচ্ছে মূলত পারদ থার্মোমিটার বলা হয় কি। পরীক্ষা আসতে পারে যে থার্মোমিটার পারদ ব্যবহার করা হয় কেন, এটা সুবিধা কি, ইনশাল্লাহ পারবা বোর্ড বই পড়লে। তো এই পারদ থার্মোমিটার ব্যবহার করা হয়। তো এখানে যদি তুমি কারো জ্বর মেপে 102 ডিগ্রি ফারেনহাইট পেলে, এখন তোমার পরীক্ষার সময় আসলো যে কারো কোনো একজন ব্যক্তির দেহের জ্বর এর তাপমাত্রা মেপে কি মাপছে, তাপমাত্রা মেপে 102 ডিগ্রি ফারেনহাইট পেলো, এটাকে তুমি ডিগ্রি সেলসিয়াসে প্রকাশ করো, তখন তুমি একই সূত্র ব্যবহার করে পাবা ইনশাল্লাহ। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাল্লাহ। বাকি তোমরা অবশ্যই বই পড়বা। পরবর্তীতে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই যে তাপের প্রভাবে বিভিন্ন পদার্থ কীভাবে প্রসারিত হয়। তোমরা স্বাভাবিক জানো পদার্থ নর্মালি তোমরা তোমাদের ক্লাস অনুযায়ী যে পদার্থ 3 প্রকার, কঠিন, তরল এবং কি বায়বীয়। এই তাপ প্রয়োগে পদার্থ কিন্তু প্রসারিত হয়। তার একটা বাস্তব উদাহরণ আমি তোমাদেরকে দিই। তোমরা যারা ট্রেনে ভ্রমণ করেছ বা বাস্তবে ট্রেন যে চলা যে লাইনটা, রেল লাইনটা দেখেছ, এবার কিছু দূর যাওয়ার পরেই একটু কিন্তু সামান্য গ্যাপ থাকে। তোমরা কি জানো এই গ্যাপটা কেন রাখা হয়? আসলে এই গ্যাপটা রাখা হয় প্রখর রোদে অথবা সূর্য তাপে অথবা এমনিতেই, যেহেতু রেল লাইনটা লোহার তৈরি, রেলের যে চাকা সেটাও লোহার তৈরি। এখন রেল লাইনের উপর দিয়ে যখন রেল চলে, তখন চাকা এবং রেল লাইনের ঘর্ষণ সৃষ্টি হয়। তোমরা জানো তোমার হাতটা যখন তুমি ঘষবা তখন কিন্তু গরম হয়ে যায়। নর্মালি আমরা যখন এই হাতটা ঘষতে থাকি তখন গরম হয়ে যায়। এখানে তোমরা অষ্টম অধ্যায়ে পড়বা ইনশাল্লাহ যে এটা গরম হচ্ছে, এটা যান্ত্রিক শক্তি। হ্যাঁ, আমাদের হাতটা এখানে যন্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। একই নিয়মে যখন রেল লাইনের উপর দিয়ে রেলের চলে, তখন চাকা এবং রেল লাইনের ঘর্ষণ প্রচুর তাপ উৎপন্ন হয়। তাপের ফলে তখন এটা প্রসারিত হয়, কঠিন পদার্থ লোহাও প্রসারিত হয়। যতটুকু প্রসারিত হয়, যদি এই গ্যাপটা না থাকতো, ফাঁকটা না থাকতো, তাহলে রেল লাইন প্রসারিত হয়, যতটুকু প্রসারিত হয়ে যায়, যদি গ্যাপটাও ওই প্রসারিত হয়ে যাওয়ার কারণে এটা পূরণ হয়ে যায়, তখন আর রেল লাইনটা কি হয় না, বেঁকে যায় না এবং দুর্ঘটনা ঘটনা। তাই দুটি রেল লাইনের মাঝে কিছু দূর যাওয়ার পর ফাঁক রাখা হয়। আমি এটা তো বুঝতে পারলাম কি যে তাপ প্রয়োগে কঠিন পদার্থের প্রসারণ হয়। আবার তুমি এই জিনিসটা করতে পারো, ছোট্ট একটা রিং নিবা, রিং নিয়ে এর মধ্যে একটা লোহার বলকে দেখবে ঢুকে দিয়ে চেষ্টা করবে। তোমরা অনেক সময় বাসায় আমরা খেলাধুলা করো, দেখবে যে নর্মালি স্বাভাবিক অবস্থায় এটা কি ঢুকে যায়। এবার লোহার বলটাকে যদি তুমি দীর্ঘক্ষণ তাপ দিতে থাকো এবং কিছু একটা দিয়ে ধরে, হাতল দিয়ে ধরে তুমি আবার ওই রিংয়ের মধ্যে ঢুকাতে চেষ্টা করো, দেখবে এবার আর বলটি ঢুকে না। তাহলে এটাতে প্রতিমান হয় কি, এটাই প্রতিমান হলো যে কি
তাপ দেওয়ার ফলে তোমার ওই কঠিন পদার্থটা কি হয়েছে, প্রসারিত হয়েছে। একটু মনোযোগ দিই। একইভাবে তোমার তরল পদার্থ প্রসারিত হয় এবং বায়বীয় পদার্থ প্রসারিত হয়। আমাদের বোর্ড বইয়ে এই বিষয়ে আলোচনা করা আছে, অবশ্যই পড়াশোনা করবে। আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদেরকে, সেটা হচ্ছে আমাদের এই যে তাপের ফলে পদার্থের প্রসারণ হয়, কঠিন পদার্থ, বায়বীয় পদার্থ এবং তরল পদার্থ, এই প্রসারণটা বা কীভাবে প্রসারিত হয় এই বিষয়ে দেখবা তোমাদের বইতে দেওয়া আছে তাপের সঞ্চালন। তাপের সঞ্চালন, এই তাপের সঞ্চালন পদ্ধতি হচ্ছে তিনটা: পরিবহন, পরিচলন এবং বিকিরণ। আমি আবার বলি, পরিবহন, পরিচলন এবং বিকিরণ। পরিবহন পদ্ধতিটা সাধারণত হয় কঠিন মাধ্যমে। কেন? তোমরা মনে হয় পদার্থের গঠন নিয়ে যখন পড়াশোনা করছো, কঠিন পদার্থের ক্ষেত্রে কণাসমূহ, এই কণা কি আমরা জানি যে প্রত্যেক পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। তোমরা তো অনুপরমাণুর নাম শুনছো, ইনশাল্লাহ যখন উপরের ক্লাসে যাওয়া আরো বিস্তারিত অনেক জানবো। হ্যাঁ, এইটুকু বলি, কোটি 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 অসংখ্য কণা দ্বারা প্রত্যেক পদার্থ গঠিত। এই যে পদার্থগুলা কণাসমূহ, কঠিন পদার্থের কণাসমূহ খুব কাছাকাছি থাকে। এই কাছাকাছি থাকার কারণে কণাসমূহ একটা একটার সাথে এত বেশি কাছাকাছি থাকে, যখন তাপ প্রয়োগ করা হয় একটি কণা থেকে অপর কণা, একটি কণা থেকে অপর কণার মধ্যে কি হয়, তাপ প্রবাহিত হয়, কিন্তু কণাগুলোর পরিবর্তন হয় না। এই ধরনের যখন পদ্ধতি হয় তাকে বলা হচ্ছে তাপের পরিবহন পদ্ধতি। তুমি যখন বাসায় অনেক সময় দেখবা যে গরম কিছুকে নাড়ানোর জন্য সাধারণত কাঠ বা এই যে প্লাস্টিক বর্তমানে এই টাইপের কিছু ব্যবহার করা হয়, স্টেনলেস স্টিল বা আদার্স কিছু যখন দেখবে ব্যবহার করা হয়, যখন গরম কিছুর মধ্যে নাড়ানো হয় গরম পানিটাকে, বা অনেক সময় তোমাকে তোমার মা বলে যে একটু দেখো তো ওই বাসার ওই যে চা তো একটু দুধ করে নিয়ে আসতো, যখন তুমি এটাকে নাড়াবা তখন দেখবে এটা কিছুক্ষণ সময় তুমি আর কি এটা ধরতে পারতেছো না। এটা তাড়াতাড়ি কেন? খুব যেহেতু লোহা বা অ্যালুমিনিয়াম অথবা তামা এই জাতীয় যদি কিছু হয়, খুব দ্রুত এটা গরমটা এই পাশে চলে আসে। তোমার ওই প্রান্তটা, মনে করো এই প্রান্তটা হচ্ছে তোমার লোহার দণ্ড, এটা চামচের বা স্টেনলেস স্টিলের অথবা তামার, এখান দিয়ে তুমি এটা নাড়াইছো, কিন্তু তোমার হাতে গরম হয়ে যে আসছে কঠিন পদার্থ, এই যে চলে আসলো এখানে গরমটা, যে পদ্ধতিতে এই মাথায় চলে আসলো, এটাকে বলা হচ্ছে পরিবহন। এটাকে বলা হচ্ছে কি? পরিবহন। তাহলে এই জিনিসটা কিসের উপর নির্ভর করে একটু জিনিস খেয়াল করে তোমাদেরকে। সেম জিনিসটাই যদি তুমি প্লাস্টিকের নিতা অথবা কোনো কাঠের জিনিসপত্র ব্যবহার করতা, তুমি সহজে নাড়াইতে পারতো, কিন্তু এই মাথায় গরম আসতো না। ইনশাল্লাহ তুমি যে বড় হবা তখন এটা নিয়ে টিচাররা আলোচনা করবে, যারা ফিজিক্স পড়াবে এই তখন, কারণ এটা উপাদানের ঘনত্বের উপর নির্ভর করে এবং উপাদানের উপর নির্ভর করে। আচ্ছা, আবার এবার তরল পদার্থে যাই, পাশাপাশি বায়বীয় পদার্থ। এই তরল পদার্থের কণার সময় কঠিন পদার্থ একটু দূরে থাকে আর বায়বীয় পদার্থ আরও দূরে থাকে। এদের মধ্য দিয়ে যখন প্রবাহিত হয় তখন কিভাবে হয় দেখো, তুমি দেখবা বাসায় যখন একটু গরম পানি, আমরা ঢাকা শহরে যারা বসবাস করি তারা প্রত্যেকেই কিন্তু যত ভালো পানি খাই না কেন বা পিউরিট বা আদার্স কোনো পানির ফিল্টার ব্যবহার যাই করি না কেন, তারপরেও সচেতন নাগরিক যারা আমরা পানি গরম করে খাই। যখন পানিগুলো চুলার উপর বসানো হয় তোমরা দেখবা যে কিছু সময় পর পানি দুই পাশ থেকে এভাবে চলে আসে, হ্যাঁ, আবার অনেক সময় মাঝখান থেকে এভাবে মাঝখান থেকে চলে যায়। এটা কারণ কি? কারণ পানির নিচ দিয়ে প্রথমে তাপ পাচ্ছে, পাত্র কিন্তু গরম হয় আস্তে আস্তে, ফাইনালি যখন পাত্র গরম হয়ে যায়, চার পাশ থেকে গরমটা সে ঠিক মতো পায়, তখন দুই পাশ থেকে এভাবে চলে আসে। এইভাবে যে সমস্ত পানি গরম হয় এটাকে বলা হচ্ছে পরিচলন। পাশাপাশি বায়ুর মাধ্যমে যে গরম চলে আসে সেটা হচ্ছে পরিচলন। সেটা হচ্ছে কীরকম? তুমি যখন চুলার মধ্যে মনে করো একটা কর্নারে তোমার কিচেন আছে, এখন সবসময় একটু খেয়াল করবা, তোমাদের মা বোন যারাই করে এগুলা অবশ্যই যেন কিচেনের জানালাটা খুলে যেন এগুলো করে, অবশ্যই তোমরা এই কাজটা খেয়াল রাখবা। দেখবা যদি তুমি ওই সময় পড়াশোনা করো, তোমার দরজা খোলা থাকে বা কিচেনের কাছাকাছি হয়, তোমার কাছে গরম অনুভূত হয়। এই গরমটা তোমার কাছে কিভাবে আসছে? গরমটা মূলত এইভাবেই আসে, ওই যে আম্মু বা তোমার বোন বা অন্য কেউ যে চুলায় রান্না করতেছে বা পানি গরম করতেছে, ওখান থেকে এই বায়ু কণার মাধ্যমে এখানে তোমার কাছে গরমটা আসছে। এই যে আশাটা, তাপ আসাটা, এটা হচ্ছে পরিচলন। আমরা দুইটা জিনিস জানলাম, পরিবহন এবং পরিচলন। একটা জিনিস এখনো রয়ে গেছে, সেটা হচ্ছে বিকিরণ। তোমরা জানো সূর্য কত দূরে আমাদের থেকে, অনেক 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 দূরে, কিন্তু এত দূর থেকে তাপ পৃথিবীতে কিভাবে আসে, পৃথিবী বৃষ্টি কিভাবে আসে, বা আমাদের এত গরম উদিত হয় কিভাবে? তোমরা জানো 22 স্তর কয়টা? 4টা। ভবিষ্যৎ দিকে কিছু দূর পরে গেলে আর বাইরের কোনো অস্তিত্ব থাকে না। তাহলে আমরা
কঠিন মাধ্যমে কিভাবে প্রবাহিত হয় সেটা জানলাম, তরল এবং বায়বীয় মাধ্যমে কিভাবে প্রবাহিত সেটা জানলাম, যে কণা আছে তাই আছে। কিন্তু কিছু দূর যাওয়ার পর তো আর মহাশূন্য খালি, কোনো কিছুই নেই, অস্তিত্বই নেই। তাহলে এত দূর থেকে তাপ কীভাবে আসে? এই যে এত দূর থেকে তাপ আমাদের মাঝে আসে বা পৃথিবীর পৃষ্ঠে আসে, এটি হচ্ছে বিকিরণ। তাহলে তিনটা মাধ্যম আমরা জানলাম, তারপরে পরিবহন, পরিচালন এবং বিকিরণ। শিক্ষার্থী বন্ধুরা, আমি শুধুমাত্র এই অধ্যায় ভিত্তিক যতটুকু ধারণা দেওয়া দরকার আমি ধারণা দিয়েছি মাত্র। তোমরা যখন বইটা বিস্তারিত পড়বা তখন আমার কিছু পয়েন্ট ভিডিওটা দেখে তোমরা নিজে নিজে কষ্ট করতে পারো যে টিচার এই কথাটা কেন বলছে, এটা পরিবেশে কী বর্ণনা বইতে দেওয়া আছে। ভোট বইয়ের বিকল্প কিছুই হতে পারে না। আমাদের এই বিভিন্ন গ্রুপ ভিত্তিক এবং আমাদের যে ভিডিও ক্লাস, অনলাইন ক্লাসগুলো আছে এগুলো ফলো করো এবং বিভিন্ন সোর্স থেকে আমরা জানি তোমরা অনুসরণ করো। তোমরা আধুনিক আইটি বিষয়ে তথ্য অনেকটুকু জানো, সঠিকটা গ্রহণ করো, অন্য কিছু থেকে দূরে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন বিষয়ের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো।